হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি রাসেল বলছিলাম হুম। নাটোর থেকে। আচ্ছা। আমি প্রোগ্রামটা দেখছিলাম। হুম। তো আমার একটা এরকম আমার লাইফে একটা ঘটে যাওয়া ঘটনা ঘটছে, হুম। যেটা আমি আসলে কি করে বুঝতেছি না, আপনাদের সাথে যদি একটু আমি করতে পারি। আচ্ছা। আমি হচ্ছে আমার খুবই ক্লোজ একটা ফ্রেন্ড। আমি তাকে হচ্ছে কোন একটা পারপাসে টাকা ধার দিয়েছিলাম। তো আচ্ছা। যখন আমি ফেরত চাইতে যাই, ফেরত চাওয়ার মুহূর্তে সে আমাকে উল্টা আমাকে টাকা না দিয়ে উল্টা আমাকে অন্য একটা ভাবে আমাকে মানে ক্ষতি করে। আমার ধরেন যে হুম। আহ, ক্ষতিকে আমার ক্ষতির পরিমাণটা প্রায় প্রায় 4 লাখ টাকার মতো, মানে আমার বাইকটাকে আহ চুরি করে, এবং যেটা আমি দেখতে পাই। এখন সে আমার খুবই ক্লোজ একটা ফ্রেন্ড ছিল। একটু এই একটু ভুলের থামাচ্ছি, কারণে একটু থামাচ্ছি। একটু বুঝতে অসুবিধা হচ্ছে। কি হলো মানে আহ, যে টাকাটা। আমি হুম। আমি ওকে টাকা, আমার একটা ক্লোজ ফ্রেন্ডকে টাকা ধার দিচ্ছি। আচ্ছা। টাকা ধার দেওয়ার পরে যখন টাকা চাইতে গেছি, উল্টা হুম। সে আমার একটা বড় ধরনের ক্ষতি করে। আচ্ছা। ক্ষতিটা ক্ষতিটা যেমন হচ্ছে যে আমার একটা বাইক ছিল 4 লাখ টাকার। হুম। সে বাইকটা সে নিয়ে গিয়ে উল্টা ওই বাইকটা মানে বলা যায় পরবর্তীতে সে আমাকে আর ফেরত দেয়। আচ্ছা। পরে ও আমার সাথে সব ধরনের কানেকশন বন্ধ করে দেয়, আর পরিবারের থেকে আচ্ছা। সব দিক থেকে। হুম। উল্টা আমার একটা ক্ষতি করে, যেটা আমার কাছে খুবই আমি হার্ড হই। আচ্ছা। যার পরবর্তীতে তাকে আমি এখনো ক্ষমা করতে পারি না, এবং সে যদি আমার সামনাসামনি কখনো হয়, আমি হয়তোবা তার সাথে আমার হয়তোবা বড় ধরনের একটা গ্যাঞ্জামও হতে পারে। হুম। হুম। আসলে আমি এখন কি করতে পারি? আমি তাকে ক্ষমা করতে পারছি না এই ধরনের একজন। কতদিন আগে ঘটেছে এটা? এটা 4 বছর আগে। এখনো কি রাগ কাজ করছে? এখনো মনে হচ্ছে যদি ও আমার সামনে আসে, হুম। আমি কি করব মানে আমি বুঝতেছি না, মানে আমার এইরকম ওর উপরে এখন রাগ আছে। মানে ওর সাথে একেবারেই কোনো যোগাযোগ নেই এখন? না, ওর সাথে একেবারেই কোনো যোগাযোগ নেই। আগে ওর পরিবারের সঙ্গেও যোগাযোগ ছিল, হুম। যখন সম্পর্ক ভালো ছিল। এখন তার পরিবারের সঙ্গেও যোগাযোগ নেই। ইভেন তার পরিবারকে দেখলেও এখন নিজের ভিতরে একটা ওই হিংস্রতা কাজ করে, যে ওইটাই আচ্ছা। মনে হয় এই ধরনের। ওকে, কতদিনের বন্ধুত্ব ছিল? তাও তো আমাদের ওইরকম 7-8 বছরের ফ্রেন্ড ছিল আমাদের। ওকে, তাহলে তো অনেক বছর। হ্যাঁ, এখন একেবারেই তার মানে তার সঙ্গে দেখা সাক্ষাতেরও কোনো সুযোগ নেই, তাই তো? হ্যাঁ, দেখা সাক্ষাতের সুযোগ নেই এখন কোনো। ও আচ্ছা। কোথায় আছে আমি এটাও জানি না। আচ্ছা। কিন্তু মাঝে মাঝেই কি মানে মনে পড়ে গেলে তখন অনেক রাগ, জেদ, হিংস্রতা হ্যাঁ, এগুলো মাঝে হ্যাঁ, মাঝে চলে আসে? হ্যাঁ, এইটা খুব হয়। হুম। মাঝে মাঝে যখনই ওর কথা মনে হয়, বা ওর রিলেটেড কারোর সাথে যদি দেখা হয় বা আচ্ছা। যোগাযোগ হয়, তখন অনেক রাগ। হুম। মানে খুব ভালো লাগছে যে আজকের অনুষ্ঠানের বিষয়বস্তুর উপরে ফোন করা হয়েছে। আমরা এরকম ফোন তো একটু কম পাই, তো সেজন্য অনেক অনেক ধন্যবাদ। তো প্রশ্নটা কি আজকে আমাদের কাছে? আমার কাছে আমি এটা থেকে মানে কিভাবে আমি এটা থেকে আহ ইয়ে পেতে পারি, আমাকে যদি আচ্ছা। কোনো পরামর্শ দেন। এই এই রাগ, এই ইয়ে থেকে আমি কিভাবে মানে ওকে কি আমি ক্ষমা করে দিতে পারবো, মানে ক্ষমা করে দেওয়ার মতো হুম। ইয়েতে আমি যেতে পারি নাকি? আচ্ছা। বয়সটা কত? আমার 27। 27। তাহলে যখন বয়স 20-এর মতন ছিল তখন থেকে পরিচয় ওর সাথে? হ্যাঁ, মানে আহ, পড়াশোনার সূত্রে কি আলাপ হয়েছে হ্যাঁ, হ্যাঁ, নাকি? পড়াশোনা পড়াশোনার সূত্রে আলাপ হয়েছে। ভার্সিটিতে এসে পড়ছে। ওকে। যদি দেখা হতো তাহলে কি করা সম্ভব হতো? কি করতে ইচ্ছে করে ওকে? আমার এখনো আমার মনে হচ্ছে ও যদি আমার সামনে আসে, হ্যাঁ। আমি ওরে মানে মানুষের রাগের লেভেল যতটুকু থাকে, হ্যাঁ। মারামারি পর্যায়ে যদি আমার হাতে যখন যেটা পাবো আমি ওটা দিয়ে ওকে আমি আঘাত করবো। মানে আচ্ছা। ওকে আঘাত করতে পারলেই আমার মনে হচ্ছে আমার শান্তি পাবো আমি। ওকে। অনেক অনেক রাগ ভিতরে এখনো জমে আছে বোঝা যাচ্ছে। ওকে, খুব সুন্দর। মানে আহ, প্রশ্নটা আমাদের আমাদের জন্য মানে মানে কষ্টটাকে সুন্দর বলছি না, বললাম যে এই প্রশ্নটা আজকের জন্য খুবই সুন্দর একটা প্রশ্ন। আমি একটু আমার অতিথিদের কাছে যাচ্ছি। মানে প্রশ্নটা কি পেয়েছি? যে কি করব, মানে এই যে রাগটা নিয়ে কি করব, এটাই তো প্রশ্ন, না? ক্ষমা করতে হ্যাঁ, পারতেন হ্যাঁ, না হ্যাঁ। হ্যাঁ, ক্ষমা ওকে। করেন। একটু লাইনে থাকতে হবে, আমার অতিথিদের কোনো প্রশ্ন আছে কিনা একটু জিজ্ঞেস করি। প্রশ্ন আছে কোনো? হ্যাঁ,
আচ্ছা, থ্যাংক ইউ, আপনি শেয়ার করেছেন। আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে যে এটা একটা ইনসিডেন্ট যার মাধ্যমে আপনার রাগ হচ্ছে, এবং আপনি ম্যাডাম যে প্রশ্নটি করলো যে তাকে সামনে পেলে আপনি কি করতেন, আমি একটু জানতে চাইবো এমনিতে এই বিষয় ছাড়া আপনি এমনিতে আপনার পার্সোনাল লাইফে আপনি কেমন থাকেন, অন্যের সাথে সম্পর্কের ক্ষেত্রে আপনার বেড়ে ওঠা, সেই জায়গাটাতে আপনি কেমন, আপনার মুডটাকে কিভাবে বলবেন? আমি অন্যদের সাথে যেটা হয়, বেসিক্যালি অন্যদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক, এবং তাদের সাথে আমি সবসময় আমি চিল। আমার যে এত কিছু হওয়ার পরেও আমি এখনো মানে মেন্টালি আমি অন্যদের সাথে খুব ভালো। মানে ওই জিনিসটা আমি ক্ষতিপূরণটা আমি পুষায় আসতে আসতে এতক্ষণ আমি এতদিনে আমি হ্যাপি। কিন্তু ওই যে ক্ষতিটা হইছে ওটার কথা মনে হলে আমি আবার মানে খারাপ হয়ে যাই, মানে এইরকম অবস্থা হয়। মানে এটার কথা ভাবলে আপনাকে কিন্তু কোনো না কোনোভাবে আপনি যেন রাগ হয়, এটা কিন্তু ট্রিগার হয় কিন্তু, হ্যাঁ, আমরা যেটাকে বলি। প্রশ্ন আছে? হ্যাঁ, সো সেই ক্ষেত্রে কখনো কি মানে এছাড়া যে অন্যর ক্ষেত্রে আপনি বললেন যে ভালো সম্পর্ক সব কিছু ভালোভাবেই চলছে, সব সময় কি একই বিষয়টা মাথায় আসে কি না যে আমি তার দ্বারা প্রতারিত হয়েছি, বা সে কেনই বা এটা করলো, সে আমার তো ফ্রেন্ড ছিল, এইরকম চিন্তা ভাবনা আসে না? স্পেসিফিক কোন চিন্তাটা বেশি হয় যার কারণে মনে হয় যে রেগে যাচ্ছি? না, আমার চিন্তা ছিল হচ্ছে যে, আমি তাকে বিশ্বাস করলাম, যে আমার বিশ্বাসটা কেন ভাঙলো এইভাবে ইয়েতে। আর এটা সবসময় হয় না, এটা হচ্ছে বিশেষ কিছু সময় ওই কথাটা বেশি মনে পড়ে। হুম, okay, ma'am. ঠিক আছে, নাসিমা প্রশ্ন আছে? আমি একটু আপনাকে যেটা জানতে চাইবো আপনার কাছে, সেটা হচ্ছে আপনি বাইকটা যখন নিয়ে গেল, ওটার মালিক তো আপনি ছিলেন, তো আপনি কি আসলে বাইকটাকে ফেরত নেওয়ার জন্য কোনো ব্যবস্থা নিয়েছিলেন? না, বাইকটা নিতে বলতে আমার অগোচরে, মানে আমার গ্যারেজ থেকে নিয়ে গেছে আমার অগোচরে। না, তো সেটা আমার বন্ধু যেহেতু সে আমার হ্যাঁ। বাসায় আসা যাওয়া করে, এর আগে অনেকবার নিতে। তো আমার বাসার যে ইয়ে ছিল, মানে কেয়ারটেকার ছিল, সে ভাবছে যে ও মামার তো বন্ধুই, আপনি নিয়ে জানেন গেছে। সেটা সেটা আমি ওইভাবে ইয়ে করি না। আচ্ছা, আপনি কি পুলিশের কাছে জিডি করা বা মামলা করা, উদ্ধার করার জন্য কোনো ব্যবস্থা নিয়েছিলেন? না, আমি কারণ সে যেহেতু আমার বন্ধু, আমি প্রথমে পারিবারিক ভাবে এই বিষয়টা হ্যান্ডেল করার চেষ্টা করছি, যেহেতু তার পরিবারের সঙ্গে আমার পরিচয় আছে। তো আচ্ছা। পরবর্তীতে যেটা হচ্ছে যে আমি চেষ্টা করার পরে যখন ওটা অনেক লেন্দি হয়ে গেছে, তখন একটা সাধারণ ডায়েরি করি তার নামে, যেহেতু তার কাছে আমি টাকাও পাই, তার কাছ থেকে আমার বাইকটাও নিতে, সাধারণ ডায়েরি করি। তারপর আর ওইরকম কোনো অ্যাকশনে যায়নি। আপনি কোনো অ্যাকশনে যান নাই? পুলিশ, আমাদের দেশের পুলিশ বা থানার অবস্থা তো বোঝেন। আচ্ছা ঠিক আছে, দেখবো, এই টাইমে আচ্ছা। তদন্ত চলতেছে, ওই ও। পর্যন্তই। পরে আমিও আর বেশি আগাইনি। আচ্ছা, ঠিক আছে আপা, আমরা তারপরে ইয়ে নিয়ে আলোচনা কথা করতে বলি। পারি না? এটা তোমার ভালো প্রশ্ন ছিল একটা। ওকে, অনেক অনেক ধন্যবাদ। ঘুম হয় কি রাতে? ঠিক মতো ঘুম হয়? এখন এখন ঠিকঠাক। এখন এর আগে ঠিকঠাক। হতো না, এর আগে অনেক রাত্রে অনেক দিন পর্যন্ত রাতের ঘুমটা ছিল না। হ্যাঁ। ওকে, ওকে, অনেক অনেক ধন্যবাদ। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শুভকামনা করছি। আমরা আলোচনা করছি, আমাদের আলোচনা শুনলে ভালো হয়। হ্যাঁ, নাসিমা। আমি যেটা ওনার কথায় যেটা বুঝলাম শেষের কথাটায়, সেটা হচ্ছে যে বন্ধু সেই জন্য একটা মানে একটা বিশ্বাসও ছিল। বিশ্বাস, এবং উনি মানে খুব বেশি ইয়েতেও যান নাই আপা, যে ওটা উদ্ধারের জন্য খুব রাফলি যে আগানো, সেটাও আগান নাই। উনি বলছিলেন যে বন্ধু, সেজন্য উনি নেগোশিয়েট করে চেষ্টা করছিলেন আর কি। তো এটা একটা মানে তার বন্ধুর প্রতি তার যে একটা ভালোবাসা, সেই জায়গাটা আছে বলেই এইভাবে উনি ভেবেছেন। আর ওই জন্যই একটা বোধহয় কষ্টটা আরো বেশি হয়েছে। হ্যাঁ, উনি বিশ্বাস ভঙ্গ করেছে এই জায়গাটায়, ওনার আসলে ক্ষমা করতে না পারার ব্যাপারটা কিন্তু বিশ্বাস ভঙ্গ করেছে এই জায়গাটায় এসছে। তো আমি যেটা বলবো, উনি বললেন যে উনি কি করতে পারেন। বিশ্বাস ভঙ্গ করেছেন, এটা সত্যি। উনি কষ্ট পেয়েছেন, এটা সত্যি। তারপরে হচ্ছে যেই আচরণটা ওনার সাথে করা হয়েছে, সেটাও খুবই খারাপ হয়েছে, খুবই অন্যায় হয়েছে, এটাও সত্যি। আর সবচেয়ে শেষে যেই কথাটা বলবো, যে উনি আসলে ওই বন্ধুর সাথে খুব
অ্যাগ্রেসিভ ওয়েতে আগান নাই যে বন্ধুর কাছ থেকে যেভাবেই হোক আমি বাইকটা উদ্ধার করতে চাই, সেখানে তার একটা অনুভূতি কাজ করেছে। এই 4টা বিষয়কে পাশাপাশি নিয়ে যদি উনি নিজেকে আসলে একটু আশ্বস্ত করেন যে আমি বন্ধুত্বের মূল্য দিয়েছি, আমি তাকে বিশ্বাস করেছি, এটা হচ্ছে আমার গুণ, এটা আমার ইতিবাচক দিক। হ্যাঁ, সেই ইতিবাচক দিকটাকে বন্ধু সম্মান করতে পারে নাই, এটা হচ্ছে তার সমস্যা। এই জায়গাটাকে যখন উনি চিন্তা করবেন, এই বিষয়টাকে যখন, এই সত্যটাকে যখন উনি গ্রহণ করবেন, তখন ওনার জন্য ক্ষমা করা মানে হচ্ছে এটাকে গ্রহণ করা যে ঘটনাটা এই, আমি বিশ্বাস করেছি, সে আমার সেই বিশ্বাসের মূল্য দেয় নাই। এইভাবে করে তার ইমোশন থেকে বন্ধুর ওই যে আচরণটা, সেটাকে আলাদা করার একটা প্রক্রিয়া তৈরি হবে এবং সেটা ওনাকে স্বস্তি দেবে। আরেকটা তুমি খুব ইম্পর্টেন্ট কথা বললে যে বিশ্বাসভঙ্গ, কারণ আমরা যে ট্রমার উপরে আমাদের যে প্রশিক্ষণ হয়েছে, বলা হয় যে আমাদের সবচাইতে বেশি কষ্ট হয় কেউ যদি বিট্রে করে। হ্যাঁ, মানে বিট্রিয়ালের সব রকম কষ্টের তুলনায় বিট্রিয়ালের কষ্টটা সবচেয়ে বেশি আমাদেরকে খুব বড়ভাবে ইম্প্যাক্ট করে, বড়ভাবে প্রভাবিত করে। এবং এই ক্ষতটা আসলে মানে অনেক সময় লেগেছে। এখন বলো যে আমার ঘুমটুম হচ্ছে, আমার সবকিছু ঠিক আছে, কিন্তু ওকে সামনে পেলে আমি যে কি করতাম আমি জানি না। তো এখনো কিন্তু একটা হয় না যে একটা ভেতরে একটা হিংস্রতা, একটা রাগ, ক্ষোভ, এটা কিন্তু পুষে রাখা হয়ে গেছে আর কি, ইচ্ছে করে করেনি। তো সেই জায়গাটাতে বিশ্বাসভঙ্গ হয়েছে, তো মানে সব রকমের অনেক রকমের মানে কষ্ট থাকে আমাদের, আমরা ক্ষমা করতে পারি না, কিন্তু বিশ্বাসভঙ্গের পরে কিন্তু ক্ষমা করাটা আসলেই খুব কঠিন। এটা একটা অপমান বোধ কাজ করে অনেক সময়। অপমানের চেয়ে বেশি হয় যে আমার পুরো সত্তার উপরে একটা হুমকি চলে আসে, যে আমার তখন নিজের সত্তাকেও কিন্তু আমরা প্রশ্ন করি যে অ্যাম আই নট ট্রাস্টওয়ার্দি, আমি কি আমাকে কি ও বলতে পারতো না, মানে ও আমাকে ট্রাস্টওয়ার্দি মনে করে নাই, আমার সাথে আরেকটু খুলে বলতেও তো পারতো, একটা অসুবিধা থাকতেই পারে, কিন্তু আমাকে ট্রাস্ট করলো না কেন, আমাকে আরো আপন ভাবলো না কেন, সেটাতে কিন্তু খুব নিজের আত্মার উপরে, নিজের অহমের উপরে খুব একটা আঘাত চলে আসে। রাজু, বিষয়টা তো বাইকের বিষয়, তো আমি তার কথাগুলো শুনে আমি আমার লাইফে একটু উপলব্ধি করতে পেরেছিলাম। তুমি বাইকার। আসলে টাকা পয়সা বা অন্য কোনো বিষয়ের সাথে আসলে আমরা বলি যে অনেক সময় শখের বাইক, আমার শখের বাইকের যে তোলার দামও অনেকটা বেশি, যেটা অন্যের সাথে কম্পেয়ার করা যায় না। সো ওটা বাচ্চার মতো না, বাইকটা মানে ইটস মাই চাইল্ড। মানে ওকে টেক কেয়ার করাও মানে নিজের কাছে মানে একটা অন্যরকম একটা উপলব্ধি হয়, অস্তিত্বের অংশ। এক্স্যাক্টলি, আমার পরিবারের একটা অংশ, পরিবারের একজন মেম্বারের মতো। তো যেটা হলো যে একদম এই যে কেসটা যে শেয়ার করলো তার লাইফের, আজকের আমাদের টপিকের সাথে হুবহু মিলে যায়, এবং অবশ্যই আজকের এই টপিকটা বা আমরা যে কথাগুলো বলবো এটা তার জন্য প্রযোজ্য হবে অ্যাজ এ হোল। সো বিষয়টা হলো যে বিশ্বাসবোধের জায়গা, যেটা ম্যাডাম আপনি বললেন যে আসলে বিট্রায়াল ফিলিংটা আমাদের লাইফের সব থেকে একটা মানে এমন একটা পরিস্থিতি তৈরি করে, যেটা আসলে আমি আসলে লাইফের ফুয়েলটা মানে খুব মনে হয় যে অনেক সময় যে হয়তো বা এখনই শেষ হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে নাসিমা আপা বেশ কয়েকটা জিনিস বললো, যেখানে অ্যাকসেপ্ট করা, এগুলোকে গ্রহণ করা, সাথে সাথে তার যে একটা মহৎ তার যে একটা আদর্শ আছে, সেই আদর্শ জায়গা থেকে খুব কাছের ফ্রেন্ড সে এরকম করলো, তারপরও সে এটাকে এভাবে রেখেছে, যেটাকে বলা হয় যে ভালোবাসার এপি টু পিট। এবং মানে আমার খুব কাছের, যাকে আমার খুব ভালো লাগে, তার ভিতরে একটা ঘৃণাবোধ তৈরি থাকে সবসময়। হয়তো বা অন্যের কাছ থেকে আমি বিট্রায়াল ফিলিং আমার ভিতরে হলো, আমি বিশ্বাস করেছিলাম কিন্তু সেই জায়গাটা সে রাখিনি, সেটা যতটা না খুবই আমাকে খারাপ রাখবে, তার থেকে সব থেকে খারাপ লাগে আমার কাছে যারা আছে, তারা আমাকে যদি কোনোভাবে এই আমার নেগেটিভ ফিলিংগুলো তৈরি করে, তখন এটা একটা সমস্যা তৈরি হয়। তো সে জায়গায় একটা হলো যে এটাকে আপনি নিজেকে অ্যাকসেপ্ট করা যে হ্যাঁ আমি এটা পারি, আমি এটা পেরেছি, এবং সাথে সাথে সবসময় একটু খেয়াল রাখা যে এটার মাধ্যমে হয়তো আমি ট্রিগার হচ্ছি, অন্য ক্ষেত্রে আমি রেগে যাচ্ছি, ওই ফ্রেন্ডের যেখানে থাকে বা যেখানে দেখি ওর সাথে যারা মিশে তাদের সাথে হয়তো বা সম্পর্কটা আমার খারাপ হয়ে যাচ্ছে কিনা, কারণ আমরা কখনোই একা থাকতে পারি না।
আর যে বিষয়টা যে আমি যদি আমার ভিতর যদি রাগটা পুষে রাখি, আলটিমেটলি কি হয় যে আমি কিন্তু বিচার বিশ্লেষণ করছি, আমি অন্যকে বলছি যে সে ভালো না, সে কেনই বা এটা করলো, সে আমার সাথে এটা করতেই পারে না, এবং ভিতরে ভিতরে স্যাডনেসটা, নিজের ভিতরে কষ্টের জায়গাটা কিন্তু আমি রেখে দিচ্ছি, যেটা আমাকে প্রতিনিয়ত বুক দরফর করা, আমার বিভিন্ন রকমের ফিজিক্যাল যে রিয়াকশনগুলো সেগুলো তৈরি করা, এগুলো কিন্তু করে যাচ্ছে। আমি এখান থেকে বের হব কিনা, বের হতে গেলে যদি অনেক বেশি এই বিষয়টা নিয়ে আমার খুব বেশি দুশ্চিন্তা হয়, আমরা অনেক সময় যেটা আমরা করি যে তাকে ফরগিভ করার জন্য একটা লেটার কিন্তু লিখি যে হ্যাঁ তুমি আমার খুব কাছের একটা বন্ধু ছিলে, তোমার সাথে আমার ভালো অনেক স্মৃতি আছে, বা তোমার সাথে যে ঘটনাগুলো হয়েছে আমি খুব কষ্ট পেয়েছি, এবং সেই কষ্টের জায়গা থেকে আমি আসলে মুক্ত পেতে চাই, এবং আজ থেকে এখন থেকে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, এই বিষয়টি নিয়ে ভাববো না, কারণ এই বিষয়টি নিয়ে ভাবলে আমি নিজেই খারাপ থাকি। মানে ওই চিঠিটাকে দেবার জন্য নাকি লিখে নিজেকে প্রকাশ করে ভালো থাকার জন্য? নিজেকে প্রকাশ করা, যখন মানে আমি চিঠিটা আমি ওকে দেব না, কিন্তু জাস্ট আমার নিজের প্রকাশের জন্য এটা চিঠিটা লেখা, মানে এটা চিঠিটা দেওয়ার জন্য নাকি শুধু লেখার জন্য? আমার দুইটাই আমার তো আমার হতে নিজেকে প্রকাশ করা, আমার নিজেকে যখন ওই ওকে বিষয় দেবার জন্য না। দেবার জন্য না, যখন যেটা সায়েন্টিফিক্যালি প্রুভেন, যেটা আমরা অনেক সময় কাউন্সিলিং প্র্যাকটিসেও যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, আমার অতীতের স্মৃতিগুলো যখন আমি আবার রি-এক্সপিরিয়েন্স করি, স্বাভাবিকভাবে ওইখানে যদি আমার নেগেটিভ অনুভূতিগুলো থাকে সেগুলোর মাত্রাটা কমে যায়, এবং ঠিক একই সময় আসলে আমি তাকে ক্ষমা করব, কেন করব, সেই জিনিসটা আমি আরো নতুনভাবে উপলব্ধি করতে পারি। আমার ব্রেনের নিউরাল পাথগুলো নতুন নতুন কানেকশন তৈরি করে, আমাকে শিখায় কিভাবে আমি তাকে আমি এই জায়গা থেকে আমার নিজেকে হেল্প করবো এবং তাকে ক্ষমা করব। যেমন যেটা হয় না যে ও বলছিল যে কাছে পেলে আমি ওকে যে কি করতাম, মানে এই থটটাও যদি আসে তাতে করে যেটা হয় যে কর্টিসলটা বেড়ে যায়, আমাদের যে স্ট্রেসটা, যে Stress হরমোনটা hormone। আমাদের স্ট্রেস বাড়ায় ব্রেনে, কিন্তু ওটারও বাড়তি তখন নিঃসরণ শুরু হয়। তো সেই জন্য আসলে অনেক রকম তো ক্রিয়া প্রতিক্রিয়া আমাদের শারীরিকভাবেও হয়। তো সেই কারণেই আসলে নিজের ভালোর জন্য, বিকজ আমরা তো দিন শেষে সবচেয়ে বেশি নিজের যত্ন করব, তো সেই জায়গা থেকে ও নিজের যত্নটা মানে আরো বেশি সম্ভব হবে যদি সে নিজেকে আরো বেশি ভালোবেসে নিজেকে যত্ন করে, মানে নিজেকে আরো ভালো রাখার জন্য যা যা করার দরকার, একটা তুমি লিখলে, একটা তুমি বললে যে মানে তাকে কিছু লেখা, কিংবা আরেকটা হতে পারে যে অনেক সময় হয় কি খুব রেগে কিছু লেখা, খুব রাগ রাগটা করে প্রকাশ অ্যাংরি করা। লেটার, হ্যাঁ, যে খুব রেগে কিছু সে তারপর আমি একটু ডিস্ট্রয় করে দিলাম, ওকে পাঠানোর দরকার নাই। কিন্তু যা যা রাগ মাঝে মাঝে হঠাৎ করে চলে আসবে, সবসময় হয় না, কিন্তু এই অ্যাংরি লেটার লিখে ওটা যদি আমরা ছিঁড়ে ফেলে দেই, তাহলেও কিন্তু আমার ক্ষোভ রাগ ওগুলো কিন্তু আমি বের করছি, একদম কমে আসে। লিখিতভাবে করছি। এটাও কিন্তু এই প্রসেসটাও কাজ করে। আমাকে একজন বলেছিলেন যে উনি বলেন ওনার ক্লায়েন্টদেরকে যে পুড়িয়ে ফেলতে পড়ে, অনেক কিছু লিখে, যত কিছু রাগ ক্ষোভ মানে দুঃখ যা হয়েছে, হ্যাঁ, সব কিছু, প্রতারণার কষ্ট, ওকে প্রতারিত হয়েছে, তাই না? তুমি যেটা বলে বিশ্বাসভঙ্গ, নাসিমা যেটা বললো, প্রতারিত হয়েছে ওর দ্বারা। তো সব কিছু মানে তার উপরে সমস্ত কিছু ঢেলে দিয়ে ওইটা পরে আমরা ছিঁড়ে ফেলতে পারি, পুড়িয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু অনেক আরাম রিলিজ হয় হয়, ভেতরটা। নদীতেও নিজের ফেলে দিতে পারি ভেতর অনেক থেকে সময়। ফিলিংটা বের হয়। সেটাই। আমি আরেকটা কথা আপনাকে একটু অ্যাড Sure. করতে চাচ্ছি, সেটা হচ্ছে উনি বলছিলেন যে সামনে পেলে কি করবেন, বা ওরকম অনুভূতিটা হচ্ছে। তো এই যে রাগের অনুভূতিটা হচ্ছে, উনি যদি ওনাকে যখন রাগের অনুভূতিটা হয়, অনুভূতিটাকে উনি চিহ্নিত করেন, বোঝেন, নিজের অনুভূতিটাকে একটু অনুভূতির সাথে থাকেন, সাপোর্ট করেন, এটা তো আসলে ভ্যালিড একটা ফিলিং। যে ঘটনাটা ঘটছে সেই ঘটনায় তার রাগ হচ্ছে, সেই ফিলিংটা অন্যায় কিছু না, এটা স্বাভাবিক। এই যে অনুভূতিটা, এটা স্বাভাবিক, এটাকে যখন আমি অ্যাকসেপ্ট করছি, নিজে ওইভাবে গ্রহণ করছি, তখন এরপরে আমরা কিন্তু একটু লজিক্যালি চিন্তা করতে পারি যে হ্যাঁ, আমার অনুভূতিটা ঠিক আছে, আমার এই অনুভূতিটা অনুভূতি, এটা আমার আচরণ না। আমি আমার এই রাগের অনুভূতিটাকে আসলে কোন ধরনের আচরণে প্রকাশ করতে পারি। বিভিন্নভাবে আমরা আমাদের অনুভূতিকে কিন্তু প্রকাশ করতে পারি। রাগের অনুভূতি হতে পারে আমি কিছুক্ষণ চুপ করে থেকে রেগুলেট করলাম, হতে পারে আমি লিখে প্রকাশ করলাম, হতে পারে আমি
তার একটা ছবি আঁকলাম, যেই ছবিটায় আমার সমস্ত রাগ প্রকাশ পায়, এমন কালার দিয়ে ছবি আঁকলাম, এমন অবয়ব দিয়ে ছবি আঁকলাম, সেটাও হতে পারে। হতে পারে আমি খুব ফার্মলি, যদি সুযোগ থাকে, আমি তাকে সামনে নিয়েও বলতে পারি যে আমার মোটরসাইকেলটা আসলে কিন্তু বিষয় না, বিষয়টা হচ্ছে তুমি আমার যে বিশ্বাস ভঙ্গ করেছো, সেই সুযোগ থাকলে সেটা যদি আমি চাই, সেটাও হতে পারে। অর্থাৎ আমার অনুভূতিটাকে আমি আলাদা করে সেটাকে করব, চিহ্নিত করব এবং সাপোর্ট করব। আমার আচরণটাকে আমি চুজ করব। আমার আচরণটা যেন আমার জন্য ক্ষতিকর না হয়, অন্যের জন্য ক্ষতিকর না হয়, পরিবেশের জন্য ক্ষতিকর না হয়। এমন নাসিমা, তুমি যে সুন্দর কথাগুলো বলছো, আমি একটু চাইছি আমরা কিন্তু অনেক সময় আচরণ, অনুভূতি এবং আমাদের যে কি বলে থিঙ্কিং, হ্যাঁ, থিঙ্কিং, ফিলিং অ্যান্ড বিহেভিয়ার, এটা কিন্তু আলাদা করতে পারি না আমরা। তুমি যদি একটু উদাহরণ দিয়ে বলো, কোনটাকে আচরণ বলবো, কোনটাকে ফিলিং বলবো, কোনটাকে আমরা থিঙ্কিং বলবো। চিন্তা, আচরণ, চিন্তা এবং ফিলিং। আচ্ছা, রাগের যে অনুভূতিটা হচ্ছে, এটা অনুভূতি। রাগটা হচ্ছে একটা অনুভূতি, হ্যাঁ। তো এই রাগটা কেন হচ্ছে? তুমি আমার বিশ্বাস ভঙ্গ করেছো। আমি তোমাকে যেই বিশ্বাস করেছি, তুমি আমার সেই বিশ্বাসের মর্যাদা দাওনি। এটা হচ্ছে আমার চিন্তা। এই চিন্তা থেকে আমার যে তাকে আঘাত করতে ইচ্ছা করছে, আমার যে তার সাথে খারাপ ব্যবহার করতে ইচ্ছা করছে, এটা খারাপ ব্যবহার করার জন্য আমি যা করছি, সেটা হচ্ছে আমার আচরণ। তো আমাদের এই যে আচরণটা করছি, ফাইনালি এই আচরণটাকে কিন্তু আমরা আসলে চুজ করতে পারি। আমি যেই আচরণটা করছি, সেই আচরণটা কিন্তু আমার আচরণ। আমি দায়িত্ব নিয়ে এমন আচরণ করতে পারি যেই আচরণটা আমার অনুভূতিটাকে প্রকাশ করে, কিন্তু কোনো ক্ষতিকর ইম্প্যাক্ট ফেলে না, কোনো ক্ষতিকর পরিস্থিতি তৈরি করে না। কারণ আমার নিজের প্রতি আমার নিজের সেই সম্মান বোধটা কিন্তু থাকে। আমরা নিজেরা যখন বলি যে আমি সচেতন একজন মানুষ, দায়িত্বশীল একজন মানুষ, তখন কিন্তু আমার আচরণের দায়িত্বও নিতে হয়। রাগ আমার হতেই পারে, কিন্তু সেই অনুভূতিটা সত্য, সেটাও খুব সত্যি, সেটা খুবই সত্য। সেই অনুভূতিটাকে আমি কিভাবে প্রসেস করব, কিভাবে চিন্তা দিয়ে সেটাকে ব্যাখ্যা করে নিজেকে আশ্বস্ত করে তারপরে আমি এমন আচরণ করব যে আচরণটা আসলে আমাকে রিপ্রেজেন্ট করে, আমার সম্মানটাকে রাখে এবং আমার যেন কোনো ক্ষতির পরিস্থিতি তৈরি না করে। ধরো আমি একটা দর্শকদের আরো সুবিধার্থে যদি বলি যে তুমি আমার সাথে একটা অসদাচরণ করলে, যে তোমাকে আমি ফোন করলাম, তুমি বাসায় ছিলে, কথা বলছি, এটা সত্যি ঘটনা না, তুমি বাসায় থেকেও তুমি তোমার মেয়েকে দিয়ে বা ছেলেকে দিয়ে বলে দাও যে মা বাসায় নেই, হ্যাঁ, আমি কোনোভাবে জানতে পারলাম তুমি আসলে বাসায় ছিলে, তুমি আমাকে অ্যাভয়েড করেছো, তাহলে আমার প্রথমে ঘটনা হচ্ছে যে তুমি আমাকে অ্যাভয়েড করেছো, তোমাকে আমি ফোন করে পেলাম না, হ্যাঁ, তাহলে সেটা হলো ঘটনার পরে আমার মধ্যে কিছু থটস আসতে পারে। তো আমার কি থট হবে তোমাকে নিয়ে তখন? যে নাসিমা ঘরেই থাকলো আর আমার সাথে দেখা করলো না। তো নাসিমা মোটেই ভালো মানুষ না, নাসিমা মিথ্যা কথা বলে, নাসিমা একটা মিথ্যুক। তোমাকে নিয়ে কিছু চিন্তা আমার মাথায় আসবে। আমার নিজেকে নিয়ে কি চিন্তা আসতে পারে তখন? নিজেকে নিয়ে চিন্তা আসতে পারে যে আমি কি এমন কিছু করলাম যাতে ও দেখা করলো না, অথবা হতে পারে যে ও আমাকে মিথ্যা কথা বলে দিল, হ্যাঁ, ও আমাকে এতটুকু শ্রদ্ধা দেখালো না, ও আমাকে শ্রদ্ধা করে না। তখন আমার নিজেকে মনে হয় যে আমি বোধহয় শ্রদ্ধার অযোগ্য। তখন আমার নিজের উপরেও কিন্তু চলে আসে যে নাসিমা বলে দিল ও বাসায় নাই, কিন্তু আমি জানি ও বাসায় আছে, আমি প্রমাণ আছে আমার কাছে, তাহলে আমার নিজেকে মনে হয় যে তাহলে এখানে আমিও একটু শ্রদ্ধার অযোগ্য হয়ে গেলাম। সো আমার নিজের উপরেও অনেক সময় ডাউট তৈরি হয়, অনেক সময় ওইভাবেই ভাবি, নিজের ব্যাপারেও কিছু মানে একটা ধারণা বা চিন্তা আসে। তারপরে আসে আমার আবেগটা কি হতে পারে? তুমি যদি মিথ্যা কথা বলে দাও, তখন আবেগটা হতে পারে রাগ হতে পারে, তোমার উপরে অনেক রাগ হতে পারে, হ্যাঁ, তোমাকে অনেক দুঃখ লাগতে পারে, নাসিমার সাথে এত ভালো সম্পর্ক, ও এরকম কিভাবে করতে পারলো আমার সাথে, এটা তাহলে আমার একটু দুঃখ লাগবে, বা আমার খুব হতাশ লাগবে যে বোধহয় আমার অন্যরাও আমার সাথে এরকম তাহলে করতে পারে। আর তারপরে আমি হয়তো আচরণটা করলাম, আমি হয়তো
তোমাকে কোনোখানে পেয়ে ইচ্ছা মতো তোমাকে ঝাড়ি দিলাম, সেটা হতে বা পারে। যাই আবার করলাম। আমার সম্পর্কে আপনি হয়তো বা ওনার সামনে ওর- যখন ওর গেলেন কাছে তখন তখন অনেক গিয়ে কিছু বলে অনেক ফেললেন। কিছু বললাম, সেটা আবার আচরণ তৈরি হচ্ছে। হ্যাঁ। তো আমাদের ধাপে ধাপে হয়, আমাদের দর্শকদের সুবিধার জন্য, মানে যেটা আমাদের ক্লায়েন্টদেরকেও আমরা বলি যে আসলে সবগুলো একসাথে হয় না, মানে মানে এক একটা এক এক সময় ঘটতে এক এক থাকে আর কি। ইয়েতে হয়, phase-এ আমরা হয়। বিহেভিয়ারটা দেখি, কিন্তু ভেতরে যে আরো দুটো কি হয়ে আসলো হ্যাঁ, সেটা আমরা হ্যাঁ, অনেক সময় দেখতে এই পাই না, পথটা হয়তো বুঝতে বুঝি পারি না না। আর কি। হ্যাঁ, এখানে একটু সরি একটুখানি অ্যাড করতে পারি আপা, যে ওই যে আমরা গেম বলছিলাম, যে আপনি যদি আমার ব্যাপারে খারাপ লাগা নিয়ে যদি তার সাথে কথা বলেন, সেটা কিন্তু আসলে কোনো প্রবলেম সলভ করে না। না না, আমার বিহেভিয়ারের কিন্তু আমার আরাম লাগবে তোমাকে, তোমার বদনাম করে আমি একটু আরাম পাবো। হ্যাঁ, তো এটাই আমরা যে গেম বলছিলাম, গেম হচ্ছে এইটা যে এমন কিছু রিপিটেড বিহেভিয়ার আমরা করছি যেটা আসলে আমার এই প্রবলেম সলভ করে না। আপনি যদি আমাকে বলেন যে নাসিমা, আমি এটা খুবই আহত হয়েছি, আমি এটা আশাই করি নাই যে তুমি এটা আমার সাথে করবা, আমার খুব রাগ হয়েছে, তাহলে তখন কিন্তু সেটা আমার সরাসরি আচরণ পরিবর্তনের জন্য কাজ করতে পারে। কিন্তু ওনার সাথে বললে আপনি রিলিফ পাবেন, কিন্তু প্রবলেম সলভ হবে না। আমি ওর সাথে শুধু বললাম না, আমি আরো 10 জনকে আরো 10 বললাম জনের সাথে যারা বললাম। তোমাকে চেনে, তখন তখন দেখা গেল আমার রাগ কিন্তু আরো বাড়তেই থাকবে, তাই না? ওরা আবার ইন্ধন যোগাবে যে হ্যাঁ আসলে তো ও এরকম আমার সাথেও কখনো করেছে, বা আসলে আমার ওর ব্যাপারে কিছু, আমারও কিছু এরকম আরো অ্যাড হয় তখন। হ্যাঁ, তখন আরো ওরা আরো ঘি ঢালে আর কি। ওকে, আরেকটা জিনিস যেটা আমি আপনাদের সাথে অ্যাড করতে চাচ্ছি, সব রাগই আবার কিন্তু রাগ হয় না, অনেক রাগের ভিতরে কিন্তু কষ্ট লুকিয়ে থাকে। যে রাগের পেছনে কষ্ট থাকে, এটা তো সব সব রাগ আর কষ্ট একসাথে থাকে। মানে স্যাডনেস অ্যান্ড অ্যাঙ্গার দুটো খুব কাছাকাছি ইমোশন, দুটো কিন্তু মিলেমিশে থাকে একদম। এবং যে দর্শক যেটা বললো আমার কাছে, সেটাই মানে এই বিষয়টা আমার একটু কানেক্ট করার চেষ্টা করলাম, যে সে রাগের কথা বলছে, তো সেই ক্ষেত্রে তুমি আমার ফ্রেন্ড, অনেক কাছের একটা ফ্রেন্ড, হ্যাঁ, এটা যেমন তার ভিতরে একটা বিশ্বাসঘাতকতার একটা চিন্তা বা অনুভূতি তার ভিতর হয়, সাথে সাথে এটা আমার সাথেই হলো, সে আমার সাথেই করলো, তার তো বিচার হওয়া উচিত। হ্যাঁ, তো সেই বিচারটা কি, আমি মনে মনে রেখে দিচ্ছি যে তোমার প্রতি অনেক রাগ আছে, সেই রাগটা যে আমাকে কষ্ট দিচ্ছে। সো সেই জায়গা থেকেও অন্তত আমি যদি ভাবতে পারি যে আমি তাকে অবশ্যই এই সময়টাতে তাকে আমি ছেড়ে দেব, আমার সব থেকে যে ইম্পর্টেন্ট যে সময়টা, সেটা এইখানেতে আমি থাকবো না। কারণ অনেক সময় এরা কিন্তু রুমিনেশন হয়, হয়তো বা চাচ্ছে না যে এই চিন্তাটা আমার মাথায় করার জন্য, কিন্তু বারবার ওই বিষয়টাই মাথায় আসে, যে তার সাথে একটা সম্পর্ক, বাইকের সাথে আমার একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেল শুধুমাত্র তোমার এই একটা ভুলের কারণে, যেটি হয়তো বা আমি এখন অ্যাকসেপ্ট করতে পারছি না। সেটাই, এক কথায় আমরা বলতে পারি যে তোমার জন্য আমি আমার শান্তি নষ্ট করতে চাই না। এটা মানে ক্ষমার প্রসেসটাকে স্ট্রেনথেন করতে এটা কাজে লাগতে পারে। মানে তোমার আমি জন্য আমি আমার নিজেকে শান্তি দিন নষ্ট শেষে করব আমি না। নিজেকে, নিজের ভালোটা চিন্তা করব, কারণ আমি ভালো থাকলে চারপাশে মানুষগুলো ভালো থাকবে। অনেকে ভালো থাকার এই কথা বললে অনেকে বলে যে এটা স্বার্থপরের মতন চিন্তা, আসলে আমি ভালো না থাকলে তো কাউকে ভালো রাখতে পারবো না। আমি তো কারো ক্ষতি করে আমাকে ভালো রাখছি না। হ্যাঁ, সুতরাং এক্স্যাক্টলি। এখানে স্বার্থপরতা না, আসলে আমি ভালো থাকলে আমি নিজে ভালো থাকবো এবং অন্যদেরকে ভালো রাখতে পারবো। মানে আমরা সেলফ কেয়ার করি না তো খুব একটা, আসলে সেটাও একটা আলোচনার বিষয়বস্তু হতে পারে।